জীবনের যে সময়টিতে আমার স্বামীকে আমার প্রয়োজন ছিল, আমি তখন তাকে পাইনি। সাংসারিক জীবনের প্রতিটি আঁকে-বাঁকে যখন আমাকে থামতে হয়েছিল, আমি ঘাড় ফিরে দেখেছি আমি একা। আশেপাশে আমার স্বামী নেই। আচ্ছা, মেয়েরা সংসার করতে আসে কেন বলুন তো? শ্বশুরবাড়ির জায়গাটা মেয়েদের জন্য একটা রণক্ষেত্র, এটা তো মানবেন। প্রতিনিয়ত শাশুড়ি, ননদ, ভাসুর, দেবরের উৎপীড়নে জর্জরিত আমিটা চাইতাম সরাসরি না হলেও চার দেয়ালের মাঝে আমার স্বামী আমাকে দুটো বুঝের কথা বলুক, মিথ্যে হোক, তবু আস্থা দিক সে আমার পাশে আছে। কিন্তু আমার স্বামী এটা করেনি। সে ছিল নির্লিপ্ত। এভাবে বিয়ের 12 বছর কাটিয়ে দিলাম। দুটো সন্তান এলো। মৃত্যুসজ্জায় অবশ্য আমার শাশুড়ি আমার কাছে তার কৃতকর্মের জন্য ক্ষমা চেয়েছিল। আমি বৃদ্ধাকে ক্ষমা করেছি ও বাড়ির প্রতিটি সদস্যকে। কিন্তু এখন অবধি আমি এই মেরুদণ্ডহীন লোকটাকে ক্ষমা করতে পারিনি, যে কখনো আমার পাশেই ছিল না। যার কারণে একটি একান্নবর্তী পরিবারের হৈহুল্লায় থেকে আমি বোধ করতাম আমি একা। আমি কখনো ক্ষমা করতে পারবো না একে। তার প্রতি শ্রদ্ধা হারিয়েছি। এভাবে কি আসলে সম্পর্ক চালিয়ে নেওয়া যায়? আমার সবকিছু যান্ত্রিক লাগে। কথাগুলো সামনের লোকটার সাথে স্নেহ ভঙ্গিতে আওড়ালে টেবিলে রাখা পানির গ্লাসটার দিকে হাত বাড়ায় শীতল। ওর পাশের চেয়ার ঠেসে বসে আছে আহনাব। মরার দৃষ্টিতে দেখছে স্ত্রীর পানি খাওয়া। ঋতুব্রত মিত্র দেখছেন দুজনকে। হাজবেন্ডের বয়স 38, ওয়াইফের 34। তথ্য অনুসারে দুজনের দুটি 10 আর 7 বছর বয়সী ছেলেমেয়ে আছে। বাড়িতে আর কেউ নেই বর্তমানে। এই চারজনের নির্ঝঞ্ঝাট সংসার। স্বামী পেশা একটি কর্পোরেট অফিসারের সিএফও। স্ত্রী প্রাইমারি স্কুল শিক্ষিকা। বয়স ও পরিস্থিতি অনুযায়ী এখন এদের তুখোর পরিশ্রম করে কিভাবে নিজেদের বাড়ন্ত ছেলেমেয়েদের আরও দুটো ভালো জায়গায় টিউশন দেওয়া যায় সেটা পরিকল্পনা করার কথা। কিভাবে ঘরের জন্য নতুন আরেকটা সোফা নেওয়া যায়, 15 বছর আগের জং ধরা ফ্রিজটা বাদ দিয়ে কিভাবে নতুন ডাবল ডোরের ফ্রিজটা নেওয়া যায় সে নিয়ে পরিকল্পনা করার কথা। আর ওনারা এখন এসেছেন নিজেদের ডিভোর্স নিয়ে পরিকল্পনা করতে। মানব সাইকোলজি বড়ই অদ্ভুত। কতজনকে নিয়ে যে ঘাটাঘাটি করল হৃদব্রত। হৃদব্রত মিত্র একজন ম্যারেজ ও ডিভোর্স কনসাল্টার। নরওয়েতে সাইকোলজিস্ট সে। ছুটিতে এসেছে আহনাপ আর শীতলের সাথে পরিচয় হয়েছে। নিজের আরামদায়ক চেয়ারটিতে পিঠ ঠেকিয়ে পাতলা হাসল হৃদব্রত। মাথার তালুতে একটা চকচকে টাক। হাতটা সেধাতে বুলিয়ে শান্তস্বরে শীতলকে বলল, সবটাই শুনলাম এবং বুঝলাম। তবে একটা কথা হঠাৎ বলতে মনে চাইল। আপনি যে বললেন আপনার স্বামী আপনার মানসিক পরিস্থিতি কখনোই বোঝেনি, আপনি চেষ্টা করেছিলেন তাকে বুঝতে। সে নিশ্চয়ই বাইরে যাওয়া হাওয়া লাগিয়ে ঘুরত না, তারও পরিস্থিতি ছিল। হৃদব্রতর কথায় শীতল এক পলক আহনাপের শুকনো মুখটা দেখল। পরপর বেশ জোরালো করে দিল ঠোঁট ছড়ানো তাচ্ছিলের হাসিটা। বলল, ওর পরিস্থিতি? হ্যাঁ বুঝতাম তো। পরিস্থিতি আমাদের দুজনেরই ছিল সমান সমান। কিন্তু রেগে গিয়ে হুটহাট আমি কখনো ঘর থেকে বেরিয়ে গিয়ে রাস্তায় দাঁড়িয়ে থাকতাম না স্বামীকে ঘরে কান্নারত দেখে। কখনো মা বোনদের সাথে না পেরে আমি জেদ করে হাত ওঠাতে জানি ওর গালে। যদিও ও কখনো আমাকে মারিনি, ভদ্রলোক কি না। তারপর প্রেমের বিয়ে। ওই মাঝে মাঝে বোঝাতো মারবে বোধ হয়। আমি তর্ক থামিয়ে বাথরুমে ঢুকতাম। আচ্ছা, আপনি এত ওর কোল টেনে কথা বলছেন কেন? আপনি আমাদের কমন ফ্রেন্ড সুলকার হাজবেন্ড এবং একজন মনোবিদ। আমি ডিভোর্স নিয়ে কোনো ঠটকারি সিদ্ধান্ত চাইছি না, তাই আপনার সাথে আলোচনা করতে এলাম। কিন্তু আপনার কথার সুর বলছে আপনি ওর সাফাই গাইছেন, কারণ আপনিও পুরুষ, তাই কি? আহনাপ নির্বাক, নিস্তব্ধ। শীতলকে বলতে দিয়ে সে থেমে গেছে আজ। হৃদব্রত হাসলো আবার। ড্রয়ার থেকে সাদা রঙে একটা পেপার বের করে টেবিলে রেখে বলল, মোটে ওনার সাইড নিচ্ছি না। আপনি এত গড়গড় করে কথা বলছি যে ভদ্রলোক কথাই বলতে পারছে না, তাই আমি একটু বললাম। যাই হোক, আপনারা চাচ্ছেন বোঝাপড়া করতে, দেখতে সময় নেই। মানে আপনাদের মরচে ধরা সম্পর্কে ডিভোর্স করাবেন, সেই সিদ্ধান্ত কতটা যৌক্তিক এটা দেখতে, রাইট? জি না। একই সাথে বলে উঠেছে শীতল আর আহনাপ। আহনাপ না বলেই শীতলের দিকে তাকিয়ে বলে, আমি কিছুই দেখতে চাচ্ছি না। আমার শীতল আমার কাছে ভীষণ আদর একজন স্ত্রী। ওর থেকে বেস্ট আমার জন্য কেউ হতেই পারে না, এটা আমি সবসময় বিশ্বাস করে এসেছি। সমস্যাটা ওর। ও দেখুক কি দেখতে চায়। আপনি বলেছিলেন প্রেসক্রিপশন লিখে দিবেন আমাদের জন্য, লিখে দিন। আমি ওর কাছে ক্ষমা প্রার্থী। আমি সর্বাবস্থায় চেষ্টা করব বিগত দিনের খামতিগুলো কাটিয়ে ওঠার, আমার ভুলগুলো শুধরে একজন ভালো স্বামী হওয়ার। এর বাইরে আমার কিছু বলার নেই। শীতল চোখ নামিয়ে নিজের কোলে রাখে, মুখটা স্থবির। ঋতুব্রত কাগজে কলম চালাচ্ছে ভীষণ সিরিয়াস ভঙ্গিতে, গলায় সে একই সুর। এরপর স্বামী স্ত্রী উভয়ের মুখের দিকে তাকিয়ে বলে, তো আগামী 2 মাস সময় নিতে চাচ্ছেন আপনারা। আমি এই 2 মাসে আপনাদের সাথে 5টা সেশন করব। আগামী সপ্তাহে আপনারা আবার আসবেন। আপনাদের কিছু পরামর্শ অর্থাৎ টাস্ক দেব, সেগুলো সম্পূর্ণ করে আসবেন। আমি প্রতি সেশনে আপনাদের থেকে আপনাদের সম্পর্কের বর্তমান পরিস্থিতির বিশ্লেষণ শুনতে চাই। ক্লিয়ার? শীতল আর আহনাব উভয় মাথা নাড়ল। হৃদব্রত বলতে লাগলো, তার আগে এখানে দুটো শর্ত দিলাম। দুজন দুজনের প্রতি সম্পূর্ণ সম্মান বজায় রেখে মেনে চলবেন। যেমন, 1,
এই বোঝাপড়ার সময়টিতে স্বামী তার স্ত্রীর প্রতি কোনোরূপ ষড়যন্ত্র করবেন না। যেমন স্ত্রীর অমতে আবার বাচ্চা নেওয়ার ডিসিশন নেবে না। এটা তার স্বাধীনতা ক্ষুণ্ণ করবে নিজের জীবনে সিদ্ধান্ত নেওয়ার। তবে অবশ্যই আপনি স্বামীর অধিকার সম্পূর্ণরূপে ফলাবেন উইথ স্ত্রীর অনুমতি। 2, এই বোঝাপড়ার সময়টিকে স্ত্রীকে সর্বোচ্চ ধৈর্যশীলা হয়ে স্বামীর থেকে তার নিজের পক্ষের প্রতিটি সাফাই শুনতে হবে। তাকে সুযোগ দিতে হবে সে যা বলতে চায় তাই বলার। তাকে সহ্য করতে হবে সম্মানের সাথে। মোট কথা, আপনারা কেউ বোঝাপড়ার সময়টিতে নিজেদের জেদ ও ছলনার বশীভূত হয়ে কোনো হঠকারী কাণ্ড ঘটাবেন না। শান্ত হয়ে দুজন দুজনকে বুঝতে হবে। এবং আপনাদের টাস্ক হলো দুজন দুজনের সাথে সময় কাটাবেন বেশি করে। সবচেয়ে ভালো হয় বাড়িতে কেবল আপনারা দুজন থাকলে। হেল্পিং হ্যান্ড থাকলে বিদায় করে দিন। নট ইভেন একটি মাসিও থাকতে পারবে না। গরমের ছুটি পড়েছে বোধ হয়। বাচ্চা দুজনকে বরং নানা বাড়ি মামার বাড়ি পাঠিয়ে দিন। আহনাব সাহেব পারলে ছুটি নিন কয়েকদিন। আপনাদের ধর্মকর্ম যেমন ইবাদত দুজন মিলে একসাথে করবেন। এটা আপনাদের সেলফ রিয়ালাইজেশনের সাথে সাথে পরস্পরের প্রতি আগ্রহ বাড়াবে। 3, দুজন একসাথে খাবেন, বেশি বেশি ঘুরবেন। এবং আমি আবারও বলছি, এই 7 দিন আপনাদের ভাবতে হবে আপনারা সেই পুরনো আহনাব এবং শীতল যারা একদিন পালিয়ে গিয়ে বিয়ে করেছিলেন। আমরাই তো একসাথে থাকার প্রমিস করেছিলেন। 4, নিজেদের পুরনো দিনগুলো রিক্রিয়েট করার চেষ্টা করবেন। এটা সম্পর্কে জল দেওয়ার মতো। মানে ধুলো জমা গাছে জল পড়লে পাতা আসলে কতটা সবুজ দেখা যায়। আপনারাও বুঝতে পারবেন সম্পর্ক ঠিক কোন পরিস্থিতি আছে। এবং আমাকে একটি ট্রাক্সের নোট শেয়ার করবেন। যান বাড়িতে। 2 মাস আমি দেশে আছি। এই 2 মাস আমি আপনাদের দেখব। আসিফ আর আলিশা। আহনাব সিদ্দিকী শীতল মাহমুদের চমৎকার দুটো বাচ্চা। ভীষণ শান্তশিষ্ট দুজন। বাড়িতে তখন বল নিয়ে খেলছিল। বাড়ির হেল্পিং হ্যান্ড মিনা বুয়া রাত 8টা নাগাদ বেরিয়ে গিয়েছে। মাম্মা বাবাকে তার 1 সপ্তাহের জন্য ছুটি দিয়েছে। ওরা 2 ভাই বোন বেশ অবাক এটা শুনে। আরও অবাক হলো হঠাৎ করে যখন মাম্মা বলল ওদের দুজনকে এই ছুটিতে মামা বাড়ি পাঠিয়ে দেবে। ওদের আনন্দ আর ধরল না। তবে দুচোখ প্রশ্নাত্মক। ছেলেমেয়েদের এমন দৃষ্টি দেখে আহনাব হেসে বলল, আমরা দুজন যাব না, শুধু তোমরা যাবে। আমরা এই ছুটিতে একটু ব্যস্ত থাকবো তো, বাড়িতে তোমাদের সময় দিতে পারবো না। মামা বাড়ি কেবল ওরা দুজনেই যাবে, মামা পাপা যাবে না। ওদের শাসন করার কেউ থাকবে না সেখানে। শুধু নানা ভাইদের আদর, মামা মামির আদর। ইচ্ছে মতো কাঁচা আম খাবে, পুকুরে গোসল করবে, বৃষ্টিতে ভিজবে। এমন বোধগম্য হতেই দস্যি দুটোর মন নাচতে লাগলো। শীতল ছেলেমেয়েদের ব্যাগ গুছিয়ে দিচ্ছে দ্রুত। আসিফ আলিশার মামা স্টেশনে নামবে, এখানে আর আসবে না। সেই পর্যন্ত আহনাব গিয়ে পৌঁছে দিয়ে আসবে ওদের। বৈশাখ মাস, বাইরে বৈশাখী হাওয়া। আহনাব ছেলেমেয়েদের নিয়ে স্টেশনের পথে রওনা দিল। শীতল মৃদুমন্দ হাওয়াতে দোলতে থাকা জানালার পর্দা টেনে সবকটা জানালা আটকে দিল। ঝড় আসে যদি এই চিন্তায়। একা অ্যাপার্টমেন্টেও আসলেই ভীষণ একা। কিছুক্ষণ মনমরা হয়ে বসে থাকার পরে উঠে টেবিলে খাবার সাজাতে গিয়ে মনে পড়ল আহনাবের সাথে খেতে হবে ওকে। প্রায় 6 বছর তো হবেই শীতল আহনাবের সাথে খায় না। ভাবতে ভাবতে দুটো প্লেট সাজিয়ে নিয়েছে। বাসন্তী চালের ভাত আর বড় ইলিশ মাছ ভাজা। সব গুছিয়ে ওর মনে পড়ল ছাদে কাপড় মেলে দেওয়া ছিল, যেগুলো তোলা হয়নি। ও দ্রুত দৌড়ে সেগুলো তুলতে গিয়ে ভিজে গেল পুরোপুরি। মেলে দেওয়া কাপড়গুলো তো আগেই ভিজলো। ঘরে সে হাতের ভেজা কাপড়গুলো আবার ঝুড়ি ভরে রেখে রুমে ঢুকে গায়ের ভেজা শাড়িটা ছাড়তে ছাড়তে হঠাৎ চমকালো যখন দেখলো আহনাবকে। রুমের দরজা ভেজিয়ে দরজায় ঠেস দিয়ে নির্মিনিশ দেখছে শীতলকে। বাইরে থেকে এইমাত্র চাবি দিয়ে ঢুকেছে ঘরেও নিঃশব্দে। শীতল কেবল সায়া ব্লাউজ পরনে। আহনাবকে দেখে গটিয়ে গিয়ে ঢাকলো নিজেকে তোয়ালিতে। অপ্রস্তুত গলায় বলল, তুমি? আহনাবের অভিব্যক্তি শান্ত। বলল, এখনো হাজবেন্ড তোমার, সারাসারি হয়নি আমাদের। ভয় পেলে কেন? শীতল চোখ নামালো। ঠিক তা নয়, হঠাৎ দেখলাম বলেই। আহনাব দরজা বন্ধ করে দেয়। শীতল আয়টাই করে ওঠে, তুমি? আমি? যাও ডাইনিংয়ে, আসছি, খাবো। আহনাব গিয়ে সরাসরি শীতলের সামনে দাঁড়িয়ে বলল, কি ব্যাপার, এত ঘাবড়াচ্ছ কেন? আমরা কিন্তু 2 দিন আগেও ভীষণ ঘনিষ্ঠ স্বামী স্ত্রী ছিলাম। হঠাৎ তোমার মতিভ্রম হয়েছে, মাথায় ডিভোর্সের পেনিক উঠেছে বলে ভুলে গেলে? নাকি ভাবছো আমি তোমার কাছে এলে তুমি দুর্বল হয়ে যেতে পারো এই বোঝাপড়ার সময়টিতে? এই জন্য? শীতল চোখ মুখ শক্ত করলো হঠাৎ। বলল, 2 দিন আগেও আমরা মেলামেশা করেছি, তাতে আমার প্রেম ছিল ভাবছো? না, আমার কেবল বাধ্যতা ছিল স্বামীর প্রতি, আজও আছে। বলে শীতল তরে সরালো নিজের। আহনাব ঠান্ডা চোখে ওকে দেখতে দেখতে হঠাৎ করে হাত বাড়িয়ে বাহু ঘুরিয়ে নিল শীতলকে। শীতল কিছু বুঝে ওঠার আগেই ওর ভেজা কাঁধে ঠোঁট ছুঁয়ে দেয়া দাঁড়িয়ে রইল। ঈষৎ শিহরণে কাঁপল শীতল। ক্ষুব্ধ মনটা হলেও শরীর তো নয়, স্ত্রীর শরীর। সে তো লতার ন্যায় নরম, ঢলে ঢলে পড়তে চায়। ও ইতস্ত করল, আহনাব তুমি? আহনাব ওর কাঁধ থেকে ঠোঁট সরিয়ে থুতনি রাখলো।
ধিমি আওয়াজে বলল, শর্ত নাম্বার 2, স্ত্রীকে সর্বোচ্চ ধর্ষিলা হয়ে স্বামীর নিজের পক্ষের প্রতিটি সাফাই শুনতে হবে। তাকে সুযোগ দিতে হবে সে যা বলতে চায় তাই বলার। এসব বুঝি সাফাই? আহনাপের হাত ছড়াতে চাইলেও শীতল নিজের কোমর থেকে পারল না। উল্টো চোখের নিমিষেই উঠে গেল শূন্যে। পরপর বিছানায় পড়ল শরীর। আহনাপ ভারী শান্ত, ভারী লক্ষ্মী। কি প্রেমময় ওর দৃষ্টি! শীতল পারে না ওর সাথে বাজে ব্যবহার করতে, যা কখনো পারেওনি। আহনাব ঝুঁকল, আনদ স্বরে বলল, এটা সাফাই। আমার অনেক কিছু বলার আছে তোমাকে। তোমার অনেক কিছু বোঝার আছে এই সম্পর্ক টিকবে কিনা। শান্ত হয়ে থাকো, শুনি তো, বলুন। অস্ফুটে বলল শীতল। আহনাবের ঠোঁট তখন ওর ঘাড়ে। শীতল চুপ হয়ে আছে। আহনাব বলছে, তুমি এখনো ভীষণ সুন্দর শীতল, প্রাণবন্ত। আমি বুড়ো হয়ে গেছি। শীতলের শরীরটা স্থবির, শুধু মুখ চলছে। হৃদব্রত দাদাকে বলে শর্তনামায় আরেকটা শর্ত লেখাবো। কি? ঘনিষ্ঠ থেকে ঘনিষ্ঠ হচ্ছে আহনাবের স্পর্শগুলো। মাঝখানে মুখ তুলে জানতে চাইল কথাটা। মনোযোগ টানা শীতলে। শীতল বলে, শর্তনামায় লেখাবো কেউ যেন এই বোঝাপড়ার সময়টিতে অতিরিক্ত আহ্লাদের কথাবার্তা বলে ন্যাকামি না করতে আসে। এইসব আমি আমার তরুণী বয়সে চেয়েছি, তখন পাইনি। এখন আর এসবের দরকার নেই। তুমি চুপচাপ একটা কারণ দেখাও, আমার কেন তোমার কাছে থেকে যাওয়া উচিত। আশিফ আলী সাহেব যেখানে পারছে না তোমার থেকে আমার বিতৃষ্ণা সরাতে। আহনাব শীতলের কাছ থেকে ঠোঁট সরিয়ে হাসল। ঈষৎ আধো অন্ধকারে শীতলের সর্বশেষ ভূষণে নিজের দৃঢ় কোমল হাত রেখে বলে, ওটাই তো করছি। হৃদব্রতদাকে বলে শুনলে না? হাজবেন্ড তার তরফ থেকে স্ত্রীকে বোঝাতে তার সর্বোচ্চ করবে। স্ত্রী জেদ দেখাতে পারবে না, তাকে ধৈর্য ধরে বুঝতে হবে। শীতল বলল, এসব থেকে আবার কি বুঝবো? আহনাব চুমু খায় শীতলের কণ্ঠনালীটি একটা। বলে, আমি আমার তরফ থেকে বোঝাচ্ছি, তুমি কি বুঝে নেবে সেটা তোমার ব্যাপার। বলে শব্দ করে হাসলো আহনাব। হাসির ঝংকার তুলেছে চার দেওয়ালের কামরাতে। শীতল বুঝলো এই নিছক দুষ্টুমি আহনাবের। এই আহনাব তার প্রেমিক আহনাব ছিল, যেই আহনাবকে সে বিগত 12 বছর খুব করে খুঁজেও পায়নি। এখন যখন সারাসারি কথা তুলল, তখনই সে ধরা দিল। ছাই চাপা অভিমান জমাট বাঁধতে গিয়েও বাঁধে না শীতলের। ওর মনোযোগ পাল্টে গেল পুরোপুরি। আহনাবের তৎপরতায় বৈশাখী ঝড় উঠেছে দম্পতি চার দেওয়ালের কামরাতে। শীতল ওই সময়টিতে সম্মোহিত ছিল। যখন ভেতরের বাইরের উভয় দিকে ঝড় থামল, শীতল চাদরের শরীর ঢেকে মুখ ঘুরিয়ে শুয়ে রইল। আহনাবকে ঘুরিয়ে নিয়ে আবার যখন দুষ্টুমি করে বলল, থ্যাংক ইউ ফর ইউর কোঅপারেশন, তবে আমার মনে হয়নি তুমি আমার সাথে রেগে আসো, সারাছাড়ি চাও। শীতল বরাবরের লাজুক লাল মুখটা ঘুরিয়ে নিল আবার। চলো খেতে চলো, কোমল সুরে আহনাবের কণ্ঠে। দুজনেই যখন কিছু সময়ের জন্য নীরব থাকলো, সে নীরবতা শব্দ করে ভাঙল শীতলের কান্নায়। আহনাব আবার ঘুরিয়ে নিল ওকে। শীতল এবার দুই হাতে আহনাবকে ধাক্কা দিয়ে উঠল, চেঁচিয়ে কেঁদে বলল, আমার স্পষ্ট মনে আছে, তুমি আমাকে এক রাত না খাওয়ার রুমে ছেড়ে দিয়েছিলে আহনাব, তোমার ওই বোনের কারণে। এখন এত ঢং করো না আমার খাওয়া নিয়ে, অসহ্য লাগে আমার। শরীর কাঁপিয়ে কিছুক্ষণ কেঁদে শীতল চাদরে পেঁচিয়ে নিজেকে ওয়াশরুমে ঢুকে বসে রইল চুপচাপ। আহনাব শূন্য দৃষ্টিতে তাকিয়ে রইল দরজায়। মাসখানেক আগে আহনাবের মা হুজাইফা বেগম মারা যাওয়ার পর থেকে এসবের শুরু। হুজাইফা বেগম মারা যাওয়ার আগে শীতলকে ডেকে দুই হাত ধরে ক্ষমা চেয়ে, তার সব ছেলে মেয়েদের দিয়ে ক্ষমা চাইয়ে হাতের চুড়ি দুটো দিয়ে গিয়েছিল শীতলকে। তিনি বিদায়বেলায় কৃতজ্ঞ ছিলেন নিজের সেজ বৌমার প্রতি, যে কর্মজীবী মহিলা হয়েও দুই হাতে শাশুড়ির বার্ধক্যে তাকে দেখাশোনা করেছে। অন্তত কথার খোঁচাতে কষ্ট পেয়ে মরতে দেয়নি তার পূর্বের কৃতকর্মের জেদ ধরে। খোঁচা দিয়ে কথা বলা, কাউকে কষ্ট দেওয়া এমনিতেও শীতলের স্বভাব বিরুদ্ধ কাজ ছিল। তবে ওর শাশুড়ি মরার পরে ওর যেন কি হলো। দীর্ঘ বছরের সাংসারিক বৃতৃষ্ণা, এক হাতে বিছানায় পড়ে থাকা বৃদ্ধ শাশুড়ির মলমূত্র সাফ করা, দিনের পর দিন বার্ধক্যের সেবা করতে করতে আষ্টে দুর্গন্ধের খাবারের রুচি কমে যাওয়া, নিজে অভুক্ত থাকা, বাচ্চাদের পড়াতে বসানো, নিজের স্কুলে যাওয়া, অফিস থেকে ফিরে আহনাবের যান্ত্রিক আচরণ, বিছানায় আহনাবের সাথে প্রেমহীন সহবাস, মাঝে মাঝে সাংসারিক তর্কাতর্কিতে এতটাই ভয়ঙ্কর মানসিক পরিবর্তন এসেছে যে হুজাইফার জানাজার পরেই শীতল আহনাবের সামনে দাঁড়িয়ে ওর চোখে চোখ রেখে বলেছে, আম্মা বিছানায় পড়েছিলেন, মায়া করে আর ফেলে যেতে পারিনি। এমনিতে তুমি আমাকে এনেছিলে কেবল তোমার সংসারের সেবা করতে। বাড়ি খালি হয়েছে, তোমার ভাই বোনেরা সব স্ট্যাটেল, আম্মাও মারা গিয়েছে। এখন তুমি আমাকে মুক্তি দাও, আমি পারছি না তোমার সাথে থাকতে। আমি কেমন সুইসাইডাল হয়ে যাচ্ছি, আমার উল্টাপাল্টা করতে ইচ্ছে করে শুধু। আজ দুপুরে রাতে গিয়ে আঁচল স্টোভেও ফেলে দিয়েছিলাম। তোমাকে আমার অসহ্য লাগছে আহনাব, চলো ছাড়াছাড়ি করি, বাচ্চাদের দায়িত্ব আমরা মিলেমিশে নেব। আহনাব হত বিহবল হয়ে গিয়েছিল শুনে। শীতলের এমন রূপও আগে কখনো দেখেনি। শত মানসিক টানাপোড়েনেও শীতল কখনোই আহনাবকে ছাড়াতে দূর, রেগে ওর বাপের বাড়ি অবধি যায়নি। শীতলের মনের মধ্যে সবসময় একটা ভয় কাজ করত, একটা ব্যাপারে। ওর সাংসারিক ঝামেলা সব নীরবে সহ্য করত, কখনোই বাপের বাড়িতে বলতো না, কারণ তারা বলে বসবে নিজে প্রেম করে পালিয়ে বিয়ে করেছ।
তোমারটা তুমি বুঝে নাও বাপু, এখন আমাদের বলতে এসো না। কিন্তু এখন এতটাই গভীর ক্ষত করে ফেলেছে আহনাব যে এখন নিরিবিলি আর শান্তির সময় এসে এই সংসার থেকে পরিত্রাণ চাইছে শীতল। আহনাব বিষয়টা নিয়ে বন্ধুদের সাথে আলাপে বসলো। আসলে শীতল মানসিক স্থিরতা হারিয়েছিল, জেদ ধরেছিল ডিভোর্স নেবে। যখন এই বাড়ি থেকে নিজেদের সংসার আলাদা করতে চেয়েছে, আহনাব সাপোর্ট করেনি, বরং শীতলকে ইনিয়ে বিনিয়ে কুটিল ও হিংসুটে বলেছে এখন এই সুখের সংসারে যেখানে কেবল শীতলের রাজত্ব থাকবে। রান্নায় কটা পেঁয়াজ দেবে এ নিয়ে কারো কাছে জবাবদিহিতা করতে হবে না। গর্ভকালীন সময় ছাড়াও শীতল নিয়মিত ডিম সিদ্ধ খেতে পারবে, এজন্য তাকে কারো কাছে বলতে হবে না। অসুস্থ, তাই ডাক্তার ডিম সিদ্ধ খেতে বলেছে। মৌসুম ফলগুলো খাওয়ার জন্য লাইন ধরে থাকতে হবে না, যে কখন সবাই খাবে ভালোগুলো তারপর সে খাবে। ঠিক এই সুখের মুহূর্তে শীতল সুখ থেকে মুখ ফিরে নিতে চাইছে। কেন এই পাগলামি? এখন তো দুটো বাচ্চা নিয়ে হেসে খেলে দিন পার করার কথা দুই স্বামী স্ত্রীর। নিকট আত্মীয় বন্ধুরা সবাই দুশ্চিন্তায় পড়ল। আহনাব তো শীতলের সঙ্গে ছাড়েনি ভয়ে, পাশে উল্টাপাল্টা যদি কিছু করে দেয়। ব্লেড দড়ি সব সরিয়ে রেখেছিল। শীতলের ওপর জিনের আসর পড়েছে ভেবে ওর মা হুজুরের কাছ থেকে পানিও আনলো। কিন্তু কেউ তো আর জানে না পড়তে পড়তে শীতল কয়লা হয়েছে বলে এসব করছে, কোনো জিনের আসর নয়। ওর উপরে পড়েছে দুঃসহ 12 বছরের আচর। সব বন্ধুরা পরামর্শ করে শেষমেশ হৃদব্রত নামের ভদ্রলোকের কাছে পাঠিয়েছে শীতলকে বুঝিয়ে। হৃদব্রতর স্ত্রী শুক্লা আবার আহনাব শীতলের ঘনিষ্ঠ লোক। গতরাতের এসা বাদ গিয়েছে, ফজরটাও গিয়েছে। ঘুম ভেঙে নামাজ কাজা করার দুঃখে শীতল আরও কিছুক্ষণ শুয়ে থাকলো নরম বিছানা ঠেসে। তবে শরীরে শক্তি নেই। আহনাব ভুল কথা বলেছে গতরাতে। আহনাবের পাশাপাশি আসলে শীতলও বুড়ি হচ্ছে আসলে। এই গা ব্যথা যা হুটহাট আসে সেটা তার প্রমাণ। বিছানা ছেড়ে গোসল ছেড়ে ঘরদর পরিষ্কার করে শীতল রান্নাঘরে ঢুকলো। ফটাফট 4টা রুটি বানিয়ে ফ্রিজ থেকে খাসির মাংস ভুনা নামিয়ে গরম করে টেবিলে বসে রইল। অপেক্ষা করতে লাগলো আহনাবের। আহনাব 8টা নাগাদ ফিরল 2 হাত ভর্তি বাজার নিয়ে। হরেক রকমের তরকারি, মাছ বড়গুলো কাটে এনেছে, ছোটগুলো কাটে আনেনি। বাজার থেকে রান্নাঘরে রেখে খুব ভয়ে ভয়ে শীতলের মুখভঙ্গি পর্যবেক্ষণ করলো। তরল সরল বটি তার ঘুমটা খুলে ঝাঁসি কি রানী হয়েছে। হেল্পিং হ্যান্ড নেই। এত বাজার দেখে যদি তেড়ে আসে, শীতল তেড়ে যায় না, বরং চুপচাপ বাজার গোছাতে থাকে। পেছন থেকে আহনাব বোকা বোকা হাসি দিয়ে বলে, মানে ছোট মাছ এনেছি, এর মানে এই নয় এক্ষুনি খেতে চাইছি, এক্ষুনি কাটতে হবে। তুমি আগে খেয়ে নাও, ওগুলো ফ্রিজে রাখো, পরে কেটো। মাছের নাড়িভুড়ি থেকে গন্ধ ছড়াবে, এক্ষুনি কেটে ধুয়ে রাখতে হবে। শীতলের নিস্তেজ উত্তর। খোপা করে তপসে মাছের প্যাকেটটা ডালাতে ঢেলে বটে নিয়ে বসে। হঠাৎ বসতে গিয়ে পেটে ব্যথা লাগে। দুটো সিজারিয়ান বেবি ওর। হঠাৎ হঠাৎ সেলাইয়ে টান পড়লে এত ব্যথা পায়। আহনাব গিয়ে ওকে ধরল। শীতল আবার এক ছটাকে ওকে সরিয়ে দিয়ে কাপা গলায় বলল, আমি কাঁচা শিলানে 3 কেজি ট্যাংরা মাছ, 2.5 কেজি বেলি মাছ আর 1 কেজি কচু চিংড়ি কেটেছি বসে বসে। তুমি অফিস থেকে ফিরে একটিবার রান্নাঘরে ওকেও দাওনি, এখন ছাড়ো। শীতল, আমি এসে মাছ কাটতাম। আমি সেদিন 13 ঘন্টা অফিস করে ফিরেছিলাম। না, তোমার উচিত হতো তোমার ধাড়ি বোনকে ধমক দিয়ে পাঠানো আমার কাছে মাছ কাটতে। তুমি পাঠাওনি। আহনাব এবার শীতলের হাত ছাড়ল। পরপর কেবিনেট খুলে আরেকটা বটিয়ে নিয়ে মোড়া টেনে বসে বেশ সিরিয়াস ভঙ্গিতে বলল, আচ্ছা এটা কাটে কিভাবে? এই পাকনা কাটে আগে? শীতল কপাল কুঁচকে নেয়। কি করছো? মাছ কাটছি। আসলে ছুটি নিয়েছি আজ। এই ছুটিতে সব মাছ কাটা শিখে ফেলবো, তাই এত পদের ছোট মাছ এনেছি। আচ্ছা, শীতল, এদের মধ্যে সবচেয়ে সহজ বোধ হয় পাবদা কাটা। আঁশ নেই, গলায় বটি বসিয়ে নাড়ি ভুড়ি ফেলে দিলেই হয়ে যায়। তুমি এটা আগে বলবে না? আমি বিগত দিনে সবসময় তোমাকে পাবদা এনে দিতাম, মাছ কাটা নিয়ে তুমি কষ্ট কম পেতে। শীতল কিছুক্ষণ আহনাবের মুখের দিকে চেয়ে থেকে থাবা মেরে আহনাবের হাত থেকে বটি কেড়ে নিয়ে বলে, অফিসে যাবে এখন, ছুটি নেওয়ার দরকার নেই। আর সত্যি বলতে আমি কখনো চাইনি আমার স্বামী বাইরে খাটনি দিয়ে এসে ঘরেও মাছ কাটো। তবে কী চেয়েছিলে আর কি নিয়ে তোমার তো অভিযোগ আমার প্রতি? হ্যাঁ, আমি সময়ে সময়ে স্ট্যান্ড নেইনি তোমার হয়ে। ওটা ছাড়াও আমার আর কি কি করা উচিত ছিল বলো? যে দিন গেছে তো একেবারে গেছে, এখন জেনে কাজ কি? শীতল কথা থামিয়ে এবার এক মনে মাছ কাটতে লাগলো। আহনাব কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে জেদ করে আবার বসলো মাছ কাটতে। তবে এসব কাজ তো সে পারে না। মাছগুলো নষ্ট করেছিল বেশি। একসময় তো হাতে কাটা ফুটিয়ে ফেললো। মৃদু শব্দ করে হাতটা গুটিয়ে নিতেই শীতল থাবা মেরে ধরল সেই হাত। উৎকণ্ঠার সুরে ব্যগ্র স্বরে বলল, ইস কি অবস্থা! থেমে আবার রেগে বলল, যাবে এখান থেকে। কথাটা বলে শেষ করার আগেই ওর হাতের মুঠি থেকে আহনাব নিজের হাত সরিয়ে নিজেই ধরল। অনুনয়ের সুরে বলল, কিন্তু তুমি যেও না শীতল, তুমি থেকে যাও। আই এম সরি ফর এভরিথিং। আহনাবকে কেমন নির্মল এক শিশুর মতো লাগলো। শীতল চোখ নামিয়ে নিল তৎক্ষণাৎ। ঠান্ডা গলায় বলল, 2 মাস যাক, তারপর জানাচ্ছি। আহনাবের রাগ ধরল এবার, অধৈর্য হলো। রেগে গিয়ে উঠে রাগের মাথায় সব মাছ বোল ভরে
ডিপ ফ্রিজে ঢুকে হন্তদন্ত হয়ে ছুটল গোসল সারতে। শীতল চুপচাপ বসে রইল। মাছের ময়লা লেগেছে বলে আরও এক দফা গোসল করে নিল আহনাব। ও কলঘর থেকে বের হলে শীতল ঢুকে ওর জামা কাপড় ধুলো। এর মাঝে কল এলো আহনাপের। ওর ছোট বোন তুবা কল করে ইনিয়ে বিনিয়ে কাটছে, শ্বশুর বাড়িতে ঝামেলা হয়েছে। আহনাব বোনের কথাগুলো শুনে আস্তে ধীরে বলল, এ তো সামান্য ব্যাপার, ধৈর্য ধরতে হবে। তোর ভাবিকে দেখে শিখিসনি কিছু? সেও তো এগুলো করে এসেছে। ওপাশে তুবা ভাইয়ের মুখে এমন কথা শুনে একদম চুপ। শীতলও বালতি হাতে দাঁড়িয়ে পড়ল। আহনাব বলে যায়, সাজিদ তো ভুল কিছু বলেনি, তুই ধৈর্য রাখ। আমিও তোর ভাবিকে ইনিয়ে বিনিয়ে বলতাম ধৈর্য রাখতে। শীতলে সে ফোনটা থাবা মেরে নিল আহনাপের। কানে চেপে ধরে ধরে বলল, হ্যাঁ তুবা, তুমি সরাসরি প্রতিবাদ করো। আমি তোমার ভাইকে পাঠাবো সাজিদের কাছে। সাজিদের সাথে খোলামেলা কথা বলবে। না, মানসিক চাপ নেওয়ার দরকার নেই, রিল্যাক্স। আহনাব চেয়ে আছে। শীতল ওর হাতে ফোন ধরিয়ে ছাদে উঠল। আহনাবও ছাদে উঠল ওর পিছু পিছু। শীতলকে আর চোখে লক্ষ্য করে বলে, কি ব্যাপার, আমার বোনদের কথা এত ভাবো তুমি? হুঁ, একটু ভাবলাম। ওরা হাত ধরে আমার ক্ষমা চেয়েছে, ক্ষমা করে দিয়েছি। আহনাব এগিয়ে এলো। তো ক্ষমা তো আমিও চাচ্ছি, দিচ্ছ না কেন? 2 মাস পরে ভাববো, বলে শীতল মুখ ঘুরিয়ে কাপড় নাড়তে লাগলো। আহনাব কিছুক্ষণ শুকনো মুখে ওকে দেখতে দেখতে হঠাৎ মুখ উজ্জ্বল করে বলল, এই হৃদব্রতদা কি বলেছিলেন মনে আছে? কি? পুরনো দিনগুলো রিক্রিয়েট করতে। এই ছাদে আমাদের কত পুরনো দিনের স্মৃতি মিশে আছে বলো তো। আমাদের প্রথম সাক্ষাৎই তো হয়েছিল এই ছাদে। তোমরা নিচতলায় ভাড়া থাকতে, আমি বাড়িওয়ালার ছেলে, চিনতে না আমাকে? ওই দিন প্রথম দেখা। ভার্সিটি থেকে ছুটি এসে আমি ওপাশের বাগানে ক্রিকেট খেলছিলাম। বিল্ডিং খাটতে এপাশে এসে দাঁড়িয়েছিলে। তুমি ঝপাট করে এক বালতি পানি ঢেলে দিলে। এই সিনটা রিক্রিয়েট করবে? শীতল নিঃশব্দে শ্বাস ফেলে অস্পষ্টরে বলল, লাভ কি হবে তা জানি না, করার পরে বুঝতে পারবো। আমি এক কাজ করে আমি গিয়ে নিচে দাঁড়াই, তুমি পানি ঢালবে, এবং সেদিনের কথোপকথন একজ্যাক্টলি তেমন করে হবে আমাদের মাঝে, মনে আছে? শীতল মাথা নেড়ে বলে, মনে আছে। আহনাব নিচে নামলো কিশোর সুলভ দুরন্ত পায়ে, গিয়ে একদম পেছনের বাগানের দেয়াল ঘেঁষে দাঁড়ালো। শীতল গিয়ে ট্যাপ থেকে পানি নিয়ে ছাদের রেলিং ঘেঁষে দাঁড়ালো। আহনাব নিচ থেকে ডাকলো, পানি ভরেছে তো? শোনো, একদম সেদিনের মতো ঝপাং করে ঢালবে, নয়তো ফিল আসবে না। তোমার উপর রাগ ওঠাতে হবে সেদিনের মতো। শীতল ঠোঁট টিপে কিছুক্ষণ হাসলো। আহনাবকে তো তা দেখালো না। পরপর ঝপাত করে বালতি ভর্তি পানি ঢাললো ওর মাথায়। আহনাব 15 বছর আগের মতো চমকে যাওয়া ভঙ্গিমায় মাথা তুলে ড্যাব ড্যাব করে তাকিয়ে রইল শীতলের মুখে। পরপর চেঁচালো, হেই, হু আর ইউ? শীতল একদম মজা পেল ব্যাপারটাতে। সেই 15 বছর আগের কিশোরী সুলভ আতঙ্ক কণ্ঠে এনে জবাব দিল, সরি ভাইয়া, আমি দেখিনি। সরি সরি সরি, রাখো তোমার সরি। আর এটা কিসের পানি? এত গন্ধ কেন? ভাইয়া, মাছ ভেজানো ছিল, আমি মাছ কাটছি এখানে। আয়ের মাছ ভেজানো পানি। ওয়াক থু। থুথু দেওয়ার অভিনয় করে আহনাব দুচোখে ভরে ছাদে দাঁড়িয়ে থাকা মেদ বেড়ে যাওয়া মধ্যবয়সী শীতলের প্রাণোচ্ছল হাসি দেখতে দেখতে বলে, একটা তোয়ালে নিয়ে এসো। শীতল মুখটা মলিন করে বলে, ভাইয়া সরি বলেছি, এর বাইরে আর কিছু আমি করতে পারবো না। বাইরে নামলে আব্বা বকবে। আর তোয়ালে বাড়িতে সবার একটা করে, এক্সট্রা নেই। বড় জোরে একটা সাবান ছুঁড়ে মারতে পারি, তাও কাপড় কাচা সাবান দেব। আপনি আপনার বাড়ি গিয়ে গোসল করেন। শীতল আহনাব দুজনেই হাসছে। হাসতে হাসতে অবস্থা খারাপ দুজনের। আহনাব হঠাৎ হাসি থামিয়ে বলে, এরপরের কাহিনী মনে আছে? আমি যে ধরে দাঁড়িয়েছিলাম তোমার থেকে তোয়ালে নিয়েই ছাড়বো বলে, আর তুমি আমার আব্বার কাছে গিয়ে বলেছিলে, ও আঙ্কেল, এখানে একটা বখাটে ছেলে এসে ক্রিকেট খেলছিল, আমি ভুলে পানি ফেলেছি গায়ে। স্যাঁচড়াটা এখন আমার পেছনে পড়েছে। কী সব বলছে দেখুন, যাচ্ছে না এখান থেকে। শীতল চুপচাপ মাথা নাড়ে। এসব কিছু তার মনে আছে, সব কিছু। তারপরে এই ছেলেটা তার জন্য কি প্রচণ্ড পাগল হয়েছিল। এসব পুরনো কথা মনে পড়তেই শীতলের চোখ ভিজে উঠল। ও আহনাবের থেকে মুখ লোকাতে ঘুরে দাঁড়িয়ে উঠল। ও ফুপিয়ে কাছে। আহনাব নিচে দাঁড়িয়ে আছে, ও বুঝেছে শীতল কাছে। হঠাৎ করে ওর চোখ দুটো ভিজে উঠল। নিচে দাঁড়িয়ে ঠান্ডা গলায় বলল, পুরুষ একটা সময় খুবই নির্মম থাকে, আবার পুরুষ একটা সময় ভীষণ দুর্বল হয়ে পড়ে মানসিকভাবে। এই সময় আমাকে ছেড়ে যাবে শীতল? শীতল নিরুত্তর। আহনাব বলল, সিঁড়িতে এসো। কেন? আগে এসো বলছি। শীতল চোখ মুছে নিজেকে সামলে নিয়ে সিঁড়িতে নামলো। আহনাব শীতল মুখোমুখি। ও বলল, তারপরে দিনগুলো মনে আছে? তারপর অনেক দিনে পরে তোমার প্রেমে পড়ার পরে আমি সিঁড়িতে দাঁড়িয়ে তোমাকে টিজ করেছিলাম, ওই দিনটা রিগ্রেট করবে? শীতল চুপচাপ মাথা নাড়ল। আহনাব হঠাৎ হাত বাড়িয়ে ওর পথ আটকে দিয়ে কপাল গুছিয়ে বলল, কোথায় যাওয়া হচ্ছে? ভাইয়া ছাদে। সাদিকি, তোমাদের কাছে তো নিচতলা ভাড়া দিয়েছি আব্বা, শুনেছি। সাদিকি। শীতল ঢোক গলার ভান করে বলল, ভাইয়া, নিচতলায় তো বেলকনি নেই, হাওয়া খেতে ছাদেই যেতে হয়। বাইরের ছেলেরা খেলতে আসে,
আহনাফ হাসি চেপে রেখে বলল, মানে এভাবে এখন থেকে হুটহাট ছাদে যাওয়া যাবে না। ছাদের দরজা সবসময় আটকা থাকবে, চাবি আমার কাছে থাকবে। তুমি এক কাজ করো, আমার ফোন নাম্বারটা নাও, যখন যখন ছাদের চাবি দরকার হবে তখন কল করো। বলতে বলতে আহনাফ হেসে ফেল, শীতলও হেসে ফেল, এবার বেশ শব্দ করে। পরপর সিঁড়ির পাশের দেওয়ালে পিঠ ঠেকিয়ে হাঁপাতে হাঁপাতে বলল, তারপর আমি তোমাকে বলেছিলাম ফালতু ছেলে, আপনার বাবার কাছে নালিশ দেব। আহনাফ হাসি থামিয়ে শীতলের দিকে এগোলো, এক হাত দেওয়ালে ঠেসে রেখে বলল, নালিশ দাওনি, তবে গুনে গুনে 15 দিন পরে ঠিকই আমার ছাতার নিচে এসেছিলে গলির মাথা থেকে। দুজন তাকিয়ে আছে দুজনের চোখে, পুরনো স্মৃতিতে আরক্ত দুজন। হঠাৎ আহনাবের দৃষ্টি নামলো শীতলের ঠোঁটে। শীতল কিছুটা আন্দাজ করতে পেরে মুখ ঘুরিয়ে নিয়ে অস্ফুটে বলল, অনেক হয়েছে, এবার অফিসে যাও। আহনাফকে অফিসে যেতে হলো। শীতল বাড়িতে একা, বাচ্চাদের সাথে ভিডিও কলে কথা বলতে বলতে দুপুরে রান্নাটা সেরেছে। আহনাপের আনা পাবদা মাছ কালো জিরা দিয়ে রেঁধেছে, গরুর গোস্ত, বড় চিংড়ি ভাজা, ঢেঁকি শাক বেশি করে কুচো চিংড়িতে রেঁধে ভেজেছে, সাথে কাঁচা আম দিয়ে টক ডাল। বেখেয়ালি মন নিয়ে এক হাতে টুকটাক করে যখন এত পদ প্রস্তুত করেছে, শীতল বুঝে উঠতে পারেনি ইদানিং আসলে ওর মাথায় সমস্যা দেখা দিচ্ছে। ওর ভীষণ বেখেয়ালি মন ভোলা, ওকে ধীরে ধীরে ডিমেনশিয়ার পেশেন্ট হয়ে যাবে। ওকে দেখবে কে তখন, পুষবে কে? আহনাবের সাথে থাকলে অবশ্য দুশ্চিন্তা করতে হবে না, সে নাকি ভালো হাজবেন্ড হয়েছে তার ভাষ্যমতে, বরং এটাই হবে ওর উপযুক্ত শাস্তি। ডিমেনশিয়ায় আক্রান্ত বইয়ের সেবা করা, প্রতি মুহূর্তে মুহূর্তে মনে করে দেবে আমি তোমার স্বামী, যা বিগত 12 বছর শীতল বোঝেনি আহনাপের আচরণে। এসব ভাবতে ভাবতে একটু হাসলো শীতল, হাসতে গিয়ে আবার চোখে জল এলো। ও আসলেই পাগল হচ্ছে, তা না হলে এত ওভার থিঙ্কিং কে করে? শুক্লা এসে দরজায় কলিং বেল টিপে যাচ্ছে লাগাতার। শীতলের খুলতে একটু দেরি হলো। শুক্লা ঘরে ঢুকে বেজার মুখে বলল, তোদের নাকি সেশন চলছে মান অভিমান মিটে নেওয়ার। আমিও আজ তোর জামাইবাবুর সাথে মান অভিমান করে এসেছি। মানুষজনকে মেন্টাল থেরাপি দেওয়ার লোকটা বইয়ের অভিমান ভাঙাতে কি পদক্ষেপ নেয় দেখব। ফ্রিজ খুলে কাঁচা আমের শরবত বের করে শুক্লার দিকে এগিয়ে দিতেই শুক্লা আচমকা শীতলের গাল চেপে ধরে শুকনো গলায় বলে, পানি শূন্যতা নাকি প্রেগনেন্ট? শীতল মলিন হাসে, ধীরে বলে, আশি কালিশার পরে আর সাহস হয়নি রে। আর বিগত 6 মাস ধরে আমাদের মধ্যে মিটিং অনিয়মিত ছিল। বাচ্চার পরিকল্পনা তো দূরে থাক, উদ্দেশ্যহীনভাবে ভাসছিলাম দুজন। সেই রোজ রোজ আমি ঘুম থেকে উঠে সংসার ধর্ম করেছি, রাতেও বাড়িতে দুহাতে বাজার নিয়ে ফিরেছে। আমাকে একটিবারও জিজ্ঞেস করেনি আমার দিনগুলো কেমন যাচ্ছে সংসারে। রাতের ভালোবাসা কেমন হতো জানিস? ওর কাছে আগে থেকে শাড়ি খুলে যেতে হতো, তার নাকি শাড়ি খোলার সময় নেই, অফিসে খুব কাজের চাপ কিনা। সেদিন রাতে মেজাজ দেখালো বিষয়টি নিয়ে, বলল, ধুর, এটা খুলে আসতে পারো না? এত সময় নেই, তাড়াতাড়ি ঘুমিয়ে সকাল সকাল উঠতে হবে। এরপর কোনো কথা নেই, কিছু নেই, কেবল নিচে টানলো নিজের। আর ঘুমিয়ে পড়ার আগে একবার বলেছিল, আশিফ আলিশার হাতের লেখার দিকে একটু খেয়াল দিও তো, ওদের হাতে লেখার অবস্থা খুব একটা ভালো না। সকালে দেখলাম, আমি জানতে চাইলাম আমার অবস্থা কেমন, এটা তুমি শেষ কবে দেখেছো? তার আগেই শুনলাম নাক ডাকছে। এটা আম্মা মরার 2 দিন আগের ঘটনা। সম্পর্কের অবস্থায় এই তলানিতে পৌঁছেছিল। আমি দিশারা হয়ে উঠেছিলাম। ওই দিন সারা রাত ঘুমাতে পারিনি। ব্যাস, ওই দিন কসম খেয়েছিলাম হতচ্ছাড়াটাকে একটা জটিল শাস্তি দেব আমি, জটিল শাস্তি, তাও আজীবন মনে রাখবে। এরপর তো আমার শাশুড়ি মরে গেলেন। আমি তারপর থেকে পাগলামি নাটক করতে লাগলাম, ওকে ইচ্ছে শাস্তি দিতে। বলতে বলতে শীতলের কণ্ঠে তেজ বেড়ে যায়। শুক্লা শুকনো হেসে বলল, তার মানে ভয় দেখাচ্ছিস ভাইয়াকে এমন পাগলামি করে? আসলে ছাড়বি না? না, ছেড়ে যেতেও পারি ঠিক বলা যায় না, তবে আমাকেও 12 বছর যেভাবে দমে দমে কষ্ট দিয়েছে, যতক্ষণ না পর্যন্ত ওর মুখে সেই কষ্ট দেখি আমি মানব না, আমার মন শান্ত হবে না। শুক্লা শীতলের কথা শুনে আরাম কেদারায় ঠেস দিয়ে বসে বলল, ভালোবাসিস না খুব? অস্পষ্ট শীতলের কণ্ঠ, কি জানি, তবে ঘৃণা করতে পারিনি। ঝরঝর করে কেঁদে ফেল শীতল, শ্বাস নিতে পারছে না ও কান্নার তোড়ে। মাঝখানে একটু শান্ত হবার চেষ্টা করে বলে, আচ্ছা, বলতে পারিস আমরা মেয়েরা এমন কেন? আমাদের ঘৃণা করতে মন চায় না কেন এই লোকগুলোকে? শুক্লা মেয়েটিকে মায়াময় দৃষ্টিতে দেখতে দেখতে ওর চোখ মুছিয়ে দিয়ে বলল, উনি শুলে তোর রাগ লাগে? সত্যিটা বলবি? দম বন্ধ হয়ে আসে। শীতল দুই পাশে মাথা নেড়ে অকপটে বলে, এখনো ভালো লাগে। কি বেহায়া শরীর দেখ, নরম করে শুলেই গলে যায়। এই শরীর মনের খোঁজ রাখে না। 12 বছর ধরে ধুঁকতে থাকা মনটার, নয়তো ওর কাছে আসতে না দিয়ে ধরে পেটাতো। তাহলে এখনো ভালোবাসিস? শীতল বিষয়টা পুরোপুরি উপেক্ষা করে যেতে চাইল, বলল, ঋতব্রতর দাদাকে শর্তনামায় আরেকটা শর্ত লেখাবো। কি? ও আমার কাছে আসতে পারবে না? মিনমিনিয়ে বলল শীতল। শুক্লা বেশ শব্দ করে হেসে উঠল এবার, পেট চেপে হাসি যাকে বলে। কিছুক্ষণ হেসে বলল, কেন, তোর ডিসিশন নিতে অসুবিধা হবে নাকি?
শীতল চোখ নামিয়ে বসে থাকে নিরুত্তর। শুক্লা আবারও দুই গাল চেপে ধরে বলে, কখনো কখনো ক্ষমা জিনিসটা জীবনে আশীর্বাদ রূপে আবির্ভূত হয়। ক্ষমা? আর 12 বছর যত পোড়া দাগ, যা যা আমি পাইনি তা। তোর জীবন কতই বা? 34-এর। ধরে নে 12 বছর তোর ছিল না। তোর বিয়ে হয়েছে গতকাল, আমারও তো 33-এ বিয়ে হলো। হ্যাঁ, ওই এক সান্ত্বনা। ভুলে গেলে ঠিক হবে। আসলে ভুলে যাওয়া যায়? শুক্লা মৃদু হেসে বলে, ভুলতে বলছি না তো। তুই যা যা পাসনি সেগুলো এখন খামচে খামচে নিবি। এটাই তো করা উচিত, তাই না? আমরা খাবার ঠিক সময়ে না পেলে রাগ করে ভাতের প্লেট রেখে উঠে যাব? নিজেদের অভুক্ত রাখবো? না, দেরি করে যাই আসুক, তৃপ্তি নিয়ে খেয়ে খিদে মারবো। আর নারী জন্মের খিদে কি? একটা চমৎকার সংসার আদরের। তুই উপেক্ষা করবি কি করে এই খিদে? পারবি এই খিদে উপেক্ষা করতে? আর মনে তো হয় না তুই কাউকে গ্রহণ করবি এই জীবনে। শীতলের চোখ ভিজে উঠল আবার। এত মন ভোলানো কথায় ভুলতে মন চাইছে না। ও এলোমেলো দৃষ্টি ফেলে শ্বাস নেয় ঘন ঘন। ভাতের কথায় মনে পড়ল দুপুর হয়ে গিয়েছে। শুক্লাকে বলল, তোকে একটু দই চিড়ে দেব, খাবি? শুক্লা মাথা নাড়ায়। এর মাঝেই শীতলের ফোনে কল এলো আহনাপের। দুপুরে সে খেতে আসতে পারবে না শুনে সহসা মনটা খারাপ হলো শীতলের। এতগুলো খাবার, সবগুলো আহনাপের পছন্দের। রাত অবধি রাখতে হলে ফ্রিজে অথবা পুরনো গরম করে রাখতে হবে, কিন্তু তাতে স্বাদ নষ্ট হবে। উদাস চোখে শুক্লা টেবিলে সাজানো খাবারগুলো দেখছে, আর শুক্লা দেখছে শীতলকে। খানিক বাদে পাতলা হেসে বলে, কি, বরের জন্য মন খারাপ? শীতল চোখ নামায়। শুক্লা বলে, না না, লজ্জা পাস না। আমি বলছি না এটা তোর ভালোবাসা, হয়তো এটা তোর অভ্যাসে মিশে গেছে, এই ওকে ভালো মন্দ খাওয়ানোর ব্যাপারটা। যা অফিসে নিয়ে যা ভাইয়ার। আরে সারাসারি না হয় পরে করলি। তোকে এত সুন্দর দুটো সন্তান দিল, তাকে 2 মাস মন ভরে খাওয়াবি না? সম্মোহিতের ন্যায় শীতল শাড়ি পাল্টালো। বাহিরে শান্ত ভীষণ, তবে কি যে অস্থির ওর মন তা শুক্লা জানে না। আপনার দলাচলে ভেঙে চুরে যাচ্ছে বুকের পাঁজর। ও একটু পরিত্রাণ চাই এই পরিস্থিতি থেকে, শুধু একটু পরিত্রাণ। শুক্লা নিজের গাড়িতে শীতলকে আহনাপের অফিসে নামিয়ে দিয়ে গেল। বাড়ি থেকে অফিসের দূর তো খুব বেশিও নয়। লিফটে উঠে বহুতল ভবনের 6 তলায় পৌঁছে শীতল একটু ধাক্কা খেল। অফিসের অ্যাকাউন্ট সেকশনে আহনাব দাঁড়িয়ে আছে শুকনো মুখ করে। সামনে ওর বস হাতের একটা ফাইল অনবরত নেড়ে নেড়ে কি যেন বলছে আহনাবকে। কণ্ঠে গর্জন। শীতলের পা অদূরে থেমে গেল। স্পষ্ট করে সবটা না শুনলেও শুধু শুনল হেডলাইন, স্টুপিড, উইল মেক ইউর ফায়ার্ড। শীতল হাঁ করে দাঁড়িয়ে রইল। টিফিন ক্যারিয়ার ধরে রাখা হাতটা মৃদু কাঁপল। আহনাফ ঠিক তখনই শীতলকে দেখল। ভীষণ থমথমে তার মুখটা, যেন রক্ত নেই। বউয়ের সামনে বসের ঝাড়ি খেয়ে কোথায় মুখ লুকাবে সেই জায়গা খুঁজে এলোমেলো দৃষ্টি ফেলে শীতল আর দাঁড়ালো না। ভীষণ গম্ভীর মুখটা নিয়ে দ্রুত পা চালিয়ে অফিসের ক্যান্টিনের দিকে ছুটল। বসের হাত থেকে ফাইলটা নিয়ে আহনাবও ছুটল সেদিকে। ক্যান্টিনের একটি পর্দা ঘেরা কর্নারে দুজন বসে আছে দীর্ঘক্ষণ চুপচাপ। শীতলের মুখটা দেখে মনে হচ্ছে ও ভীষণ রেগে আছে। আহনাব নীরবতা ভেঙে ভয়ে ভয়ে জানতে চাইল, কি, ওই 5 ফুটিয়া বান্দরটা তোমার সাথে এমন রেগি কথা বলছিল কেন? আহনাব হাসল। শীতল এভাবে বলো না, উনি বস আমার তো, জুনিয়র তো বয়সে, ন্যূনতম শিষ্টাচার নেই। তুমি বড় ভাইয়ের বয়সী। শীতল কর্পোরেট সেক্টরে শিষ্টাচার নিয়ে কিছু হয় না। আমি যেমন আমার বসের থেকে ঝাড়ি খেয়েছি, সে আরও বেশি খাবে শিওর কাছ থেকে। আহনাবের সরল হাসি বড্ড গা জ্বালিয়ে দিচ্ছে শীতলের। টেবিলের উপর টিফিন ক্যারেটটা শব্দ করে রেখে বলে, সেজন্য স্টুপিড বলবে? কে স্টুপিড? আহনাব সিদ্দিকী। এই, তুমি কেবলার মতো হেসো না তো, বিরক্তিকর। কত বড় বেদপোটা। আহনাব আরও হাসলো। রাগলে শীতলকে বরাবর সুন্দর দেখায়। ও মুগ্ধ চোখে শীতলকে দেখছে। পরপর বলল, এমনই হয়। এটা প্রাইমারি স্কুল নয় শীতল, থামো। শীতল থামতে পারছে না কোনোইভাবে, চিরবির করছে রাগে। আহনাব ভীষণ স্মার্ট একজন লোক, তাকে কি করে একটু হাঁটুর বয়সী ছেলে ঝাড়ি দেয়? এটা শীতলের স্ত্রী মন মানছে না। আহনাব ওকে দেখতে দেখতে নরম গলায় বলল, এজন্য তোমাকে বারণ করতাম অফিসে এসো না খুব বেশি। আচ্ছা, আজ এলে কেন? এখান থেকে রিজাইন দাও। এত বেহায়া কি করে তুমি? আহনাব সরল হাসিতে বলল, এভাবে সামান্য ঝাড়ি খেয়ে রিজাইন দিতে থাকলে এ যাবৎ কাল মানে 12 বছর আমার 30টা অফিস বদলাতে হতো। শীতল থামলো, চেয়ে রইল নির্মিষের সেই চাউনি। আহনাব হাত বাড়িয়ে টিফিন ক্যারিয়ার খুলতে লাগলো। হঠাৎ শীতল বলল, তুমি এগুলো আমার সাথে কখনো কেন শেয়ার করতে না? আহনাব আবার শুকনো হেসে বলে, ভাবতাম হয়তো পৌরুষ কমে যাবে, আর তুমি এমনিতেই খিটখিটে মেজাজে থাকতে, আগ্রহ পেতাম না তোমাকে বলার, যদি কম গুরুত্ব পাই তোমার থেকে। শীতল চোখ নামিয়ে শ্বাস নিয়ে বলল, আমিও অনেক কথা তোমার সাথে বলতে গিয়েও বলতাম না, কারণ তোমার চেহারা দেখে আগ্রহ পেতাম না। আহনাব ভাত মাখাতে লাগলো। শীতল চেয়ে দেখে বলল, এখনো সে স্বার্থপর রয়ে গেলে? একবার জানতেও চাইলে না আমি খেয়েছি কিনা? আহনাব ভাত মাখিয়ে শীতলের মুখের সামনে লোকমা তুলে ধরে বলে, তুমি কথায় কথায় অভিযোগ করা শীতল রয়ে গেলে।
আলবাত থাকবো। আমি ভুল নই। ওর মুখে লোকমা ঠুসি দিয়ে ওকে চুপ করে দিল আহনাব। এরপর এক হাতে শীতলের বাহু ধরে টেনে ওকে কাছে এনে বলল, তাই তো, তুমি ভুল নও, আমি দোষী। সেই জন্যই তো ক্ষমা চাইছি, মাফ করে দাও। শীতল কথা বলে না। আহনাব ভাত খেয়ে নেয় চুপচাপ। দুজনে চুপ থাকলেও ওদের নীরবতা দুজনের গা ছোঁয়া। ছোট ছোট শ্বাসে গোমট ক্যান্টিনের ওই পর্দা ঘেরা কোণটা। আহনাব হাত ধুয়ে আচমকা শীতলকে কাছে টেনে ওর বুকে মাথা ঠেকালো। শীতল হকচকালো শুরুতে, পরপর নিজেকে সামনে নিল। কাঁপতে থাকা হাতটা বড্ড সংকোচে আহনাবের মাথায় বুলিয়ে নরম গলায় বলল, শরীর খারাপ লাগলে লিভ নাও এবেলায়। এইটুকুর দরকার ছিল সত্যি। ধন্যবাদ এখানে আসার জন্য। আহনাব প্রায় ফিসফিসিয়ে বলে। শীতল কপাল কুঁচকে বসে থাকে। আহনাব আরেকটু ঘনিষ্ঠ হয়ে ওর বুকে মাথা ঘষতেই শীতল ত্যক্ত স্বরে বলে, এটা অফিস তোমার আহনাব, তুমি যেও না শীতল, এ পাগলামি করো না। আহনাবের কণ্ঠ অসহায় শোনা যায়। এই স্বর, এই ঘনিষ্ঠতা শীতলের মধ্যকার দোলাচর বাড়িয়ে দেয়। ও নিজেকে আটকাতে আহনাবকে ধাক্কা দিয়ে কেঁদে বলে ওঠে, তুমি একটা ইতর ছিলে, ভুলে যেও না। আহনাব টেনে আবার ওকে বুকের মাঝে নেয়। হ্যাঁ ছিলাম, আর থাকবো না। আমি বড্ড অসহায় হয়ে পড়েছি। আমি আমাদের বাচ্চা, আমাদের ফেলে যেও না। তোমার পা ধরছি, মাফ করো। আহনাবের শেষের কথাটায় শীতলের রাগ বাড়ে 10 গুণ। আহনাবকে এক প্রকার ঝাঁকুনিতে উঠে বলে, ক্ষমাটাও ঠিকমতো চাইতে শিখলে না। মেয়েদের মতো কথাবার্তা যত সব ছাড়ো তো। এইবার আহনাব থমকায়। বোকা বোকা চোখে শীতলের রাগান্বিত মুখটা দেখে। শীতল রাগে ফুঁসতে ফুঁসতে বলল, কোনোদিন পুরুষ তো হলেই না, এখন আবার মেয়েদের মতো পা ধরাধরি করছো। থাকবো না তোমার সাথে। শীতল টিফিন ক্যারিয়ার গুছিয়ে উঠল। আহনাব তৎক্ষণাৎ উঠে গিয়ে ম্যানেজমেন্টের দিকে লিপচি আনলো অনুনয় বিনয় করে। দ্রুত দ্রুত নিচে নেমে পার্কিং লট অব্দি গিয়ে দেখলো শীতল দাঁড়িয়ে আছে। ও জানতো আহনাব আসবে। আহনাবকে ওর সামনে দাঁড়াতেই ওর হাঁটা ধরলো। বেশ সিরিয়াস গলায় বলল, হাঁটতে হাঁটতে বাড়িতে যাব। দুজন পাশাপাশি হাঁটছে। স্টেশন রোডের এপাশের পার্কটা বিকেলে কেবল জমে উঠেছিল। এটা ওদের বাড়ির খুব কাছেই। এখান থেকে গলি ঘুরে 5 মিনিট লাগে। ওরা দুজন লোকজন দেখে থেমেছিল। হঠাৎ মৃদুমন্দ কালবৈশাখী ঝড় শুরু হতেই লোকজন ছোটাছুটি শুরু করে দিয়েছে। শীতল দাঁড়িয়ে থাকলো। আহনাব ওকে খেয়াল করে বলল, ফুচকা খাবে? শীতল কিছু সময় চুপ করে থেকে বলল, আমাদের প্রথম ডেটের কথা তোমার মনে আছে? হুম, ফুচকা খেয়েছিলে তুমি, চলো আজও খাই। ওই মুহূর্তটা রিক্রিয়েট করি। শীতল আহনাবকে অনুসরণ করে এগিয়ে গেল। ফুচকা অর্ডার দিয়ে ওরা একটা নিরিবিলি ব্রেঞ্চে বসে বড় লেকের দিকে চেয়ে রইল। শীতল বলল, এত এত মুহূর্ত রিক্রিয়েট করে কি হবে? কিছু কি হয় না? তুমি দেখো না, ধুলোর আস্তরণ সরে না? বোঝো না আমরা দুজন দুজনকে কতটা ভালোবাসি আজও? শীতল শক্ত গলায় বলে, না, সব কিছু বদলেছে। ধুলার আস্তরণের নিচে আমাদের সম্পর্কটা বদলেছে। ফুচকার দাম বদলেছে, তুমি বদলেছ, আমিও বদলেছি। শীতলের কথা সোজা গিয়ে বুকে বেঁধে তেড়ে নেয় আহনাপের। ও বারবার হোঁচট খেয়ে মুখ কালো করে নেয়। ফুচকা আসে, শীতল খায়। এরপর কেউ আর বেঞ্চ থেকে ওঠে না। লেকের দিকে চেয়ে থেকে কাটিয়ে দেয় এক সন্ধ্যা। হঠাৎ যখন বৃষ্টি শুরু হয়, সে তুমুল কালবৈশাখী ঝড়। দুজনে উঠে রিক্সা না পেয়ে বড় বটগাছটার নিচে দাঁড়ালো। ফুচকার ভ্যানগুলো বাক্স গুছিয়ে বিদায় নিয়েছে। আশেপাশে 3টা সোডিয়াম লাইট ব্যতীত আর কেউ নেই। ওরা দুজন ভিজছে। আহনাবের শান্ত দৃষ্টি স্থির হয়ে আছে শীতলের ভেজা মুখে। শীতল বেশ কিছুক্ষণ আহনাবের দৃষ্টি সহ্য করেছে। শেষটায় বিরক্ত গলায় বলল, এত দেখার কিছু নেই। 12টা বছর খুব রূপবতী ছিলাম আমি। এখন গালে মেস্তা পড়তে শুরু করেছে, চোখ নামাও। আহনাব কপাল কুঁচকাল। এগিয়ে গিয়ে শীতলের ঘনিষ্ঠ হয়ে দাঁড়িয়ে সরল গলায় বলল, তোমার ওই দিনটার কথা মনে আছে? আমি প্রথম তোমাকে চুমু খেয়েছিলাম বৃষ্টির মধ্যে, ঠিক এখানে দাঁড়িয়ে। তুমি আমাকে দোষরহিত ছেলে অপবাদ দিয়ে কাঁদতে কাঁদতে বাড়ি গিয়েছিলে। 15 দিনের কথায় শীতল দারুণ লজ্জা পেয়ে গেল। ও চোখ নামিয়ে ভিজতে লাগলো। আহনাব ওর গাল দুটো ধরে বলল, এই সিনটা রিক্রিয়েট করবে? শীতল কিছু বলার আগে আহনাব মুহূর্তে চুমুতে ভরিয়ে দিল শীতলের ভেজা ঠোঁট। চোখ কপালে উঠল শীতলের। এক ফাঁকে নিজের ঠোঁট ছাড়িয়ে নিয়ে রেগে বলল, আহনাব, এখন দুটো বড় বড় বাচ্চা আছে আমাদের, এতটা গাছাড়া হইও না তো। আহনাব হাঁপাচ্ছে। ভেজা শরীরটাকে 2 হাতে প্যাঁচাতে প্যাঁচাতে কোলে তুলে নিয়ে ধপ ধপ শব্দ তুলে এগোতে থাকে সামনে। শীতল তাজ্জব চোখে কিছুক্ষণ চেয়ে থেকে অস্ফুটে বলে, আহনাব, পাগলামি করো না তো। আমরা দুটো বড় বড় বাচ্চার মা বাবা, ভুলে কেন যাচ্ছ? তুমি কেন যাচ্ছ? তুমি কেন ভুলে যাচ্ছ তবে ওদের কথা? আহনাবের আকুল প্রশ্নের বিপরীতে শীতল নির্লিপ্ত। বাকিটা রাস্তা গোমত হয়ে থাকে। আহনাব অস্থিরতা কমিয়ে শান্ত গলায় বলে,
পালিয়ে বিয়ে করার পরে কাজী অফিস থেকে এগোলের মাথায় এসে বৃষ্টিতে পড়েছিলাম। তোমার স্যান্ডেল ছিঁড়েছিল। আমি সেদিন কোলে করে তোমাকে বাড়িতে নিয়ে ঢুকেছি। ওই সিনটা রিগ্রেট করছি। আহনাপের গলা পেঁচিয়ে ধরে কাছে শীতল নিশ্চুপ। আহনাপ ওকে ঘরের সামনে দাঁড় করিয়ে চাবি দিয়ে দরজা খুলে আবার কোলে তুলে ভেতরে ঢুকলো। শীতল কান্না থামাচ্ছে না। আহনাপ চেষ্টাও করে না ওর কান্না থামানোর, শুধু ভেজা শরীরটা ঝাপটে ধরে ডিভানে বসে থাকে। শীতলের বুকে মাথা ঠেকায় এবং কিছুক্ষণ ওভাবে কাটে। এরপর ধীরে ধীরে শীতল চোখ মুছে বলে, তোমার বিশ্বাস হয় আমি তোমাকে ডিভোর্স দিয়ে যাব? আহনাব দৃঢ় জবাব দেয়, না, বিশ্বাস হয় না। তাহলে এত ঢং আহ্লাদ কেন করছো? যা 12 বছরই করনি। কেন আমার পাগল হওয়ার পাগলামিগুলো মেনে নিচ্ছ? আহনাব কেঁদে লাল হওয়ার মুখটা দিকে বিবর হয়ে চেয়ে 2 হাতে গাল মুছিয়ে দিয়ে আনদ গলায় বলে, কারণ বিগত 12 বছরে আমিও খুব করে চেয়েছি আমার বউয়ের পাগলামি মেনে নিতে। মন চায় তো ওর সব পাগলামি মেনে নিই, একটু পরিবারের লোকের বিপক্ষে গিয়ে দুটো কথা বলি, একটু ওর মেজাজ নিয়ে ওকে ছেড়ে দিই, ওকে শাসন না করে। তখন যে আমিও পারিনি, পাছে সবাই স্ত্রোন বলে। শীতল আরও কিছুক্ষণ কাঁদলো। এরপর আহনাপের লোমশ বুকের নাক ঘষতে ঘষতে ফুপিয়ে বলে, আমি যাব না কোথাও। আসিফ আলিশাকে বাড়িতে নিয়ে এসো, বাড়ি ফাঁকা লাগছে। আহনাব আপনার চেয়ে আপন মানুষটার কপালে ওর অনুশোচনার চুমো খেতে খেতে নতুন সূচনা করে। নরম গলায় বলে, আমার বাড়ি ফাঁকা লাগছে না। একটা সময় আমিও চেয়েছি তোমাকে নিয়ে 2 দিন নিরিবিলি থাকি, পারিনি। ওদের সামনের সপ্তাহে গিয়ে আনবো। সমাপ্ত।